চ্যাপ্টার ৩৩৩ ট্র্যাকার। নর্থ বরো শহরতলি এলাকার একটি পরিত্যক্ত হতে যাওয়া ৩তলা মেডিকেল স্কুল বিল্ডিং। বিকেল ৩টা বাজে তখন, কিন্তু কুয়াশা আর মেঘের দাপটে পুরো ব্যাকল্যান্ড শহরটা এমন অন্ধকার হয়ে আছে যেন এখনই একটা বড়সড় ঝড় আসবে। জরাজীর্ণ বারান্দার ভেতর দিয়ে জানলা গলে ম্লান আলো তেরছাভাবে ভেতরে এসে পড়েছে। সবকিছু এমন শান্ত আর ক্ষতবিক্ষত দেখাচ্ছিল যে কারো মনে হবে জায়গাটা খুব অদ্ভুত আর ভুতুড়ে। অড্রে হল এই নিয়ে দ্বিতীয়বার এখানে এসেছে, তাই আগের মতো অতটা ভয় ভয় লাগছিল না তার। সার্জিক্যাল ক্যাপ আর বড় একটা মাস্ক পরে সে এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখছিল। স্বভাববশত সে চারপাশের পরিবেশ আর এই জায়গার সব খুঁটিনাটি খুঁটিয়ে লক্ষ্য করছিল। ভাইকাউন্ট গ্ল্যান্ট তার পাশেই হাঁটছিল আর ধীরে ধীরে বেশ ভীত হয়ে পড়ছিল। সে আর থাকতে না পেরে নিচু গলায় ফিসফিস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা কেমন জানি অদ্ভুত। এখানে কি কোনো খারাপ ভূত থাকতে পারে? রহস্যবিদ্যার একজন ভক্ত হিসেবে সে বিয়ন্ডার জগতের দরজায় মাত্র পা রেখেছে। এখন পর্যন্ত সে বিয়ন্ডারদের ক্ষমতার মধ্যে শুধু ফোর্স ওয়ালকে দেয়াল ভেদ করে চলে যেতে আর একটা দরজা খুলে বেরিয়ে আসতে দেখেছে। অশরীরী আত্মা বা প্রেতাত্মার অস্তিত্ব আসলেই আছে কিনা তা নিয়ে সে এখনও নিশ্চিত নয়। তবে এর মানে এই নয় যে সে এই ধরনের দানবদের ভয় পায় না। ফোর্স ওয়াল তার দিকে তাকিয়ে এক পলক দেখে নিয়ে নিজের হাসি চেপে রাখল। সে বলল, এই গ্যাদারিংয়ে যারা অংশ নেয় তাদের বেশিরভাগই বিয়ন্ডার। এখানে যদি সত্যিই কোনো খারাপ আত্মা বা ভূত থাকত তবে তারা অবশ্যই খুব খুশি হতো, কারণ তাদের কাছে ভূত মানেই হল কোনো জাদুর উপকরণ অথবা কোনো আজ্ঞাবহ চাকর। ভাইকাউন্ট গ্ল্যান্টকে একটু আশ্বস্ত হতে দেখে ফোর্স দুষ্টুমি করে আবার যোগ করল, অবশ্যই আমি শুধু দুর্বল ভূতের কথা বলছি। যদি সত্যি শক্তিশালী কোনো ছায়া এখানে থাকে তবে সে কাউকে কোনো শব্দ করার সুযোগ না দিয়েই সবাইকে মেরে ফেলতে পারবে। আর তুমি যদি পালানোর চেষ্টাও করো তবে দেখবে এই ৩ তলার মধ্যেই শুধু ছোটাছুটি করছ, বের হতে পারছ না। মনে হবে যেন কোনো গোলক ধাঁধায় ঢুকে পড়েছ। শিও দেরেচা তার কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়াল। সে বলল, আমি একবার এমন এক প্রেতাত্মার পাল্লায় পড়েছিলাম। কবরস্থানের ভেতর আমি শুধু গোল গোল ঘুরছিলাম, কিন্তু পালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় আমি দেখেছিলাম কিছু মানুষ কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ঘুরিয়ে তাকাচ্ছিল আর সাথে সাথে মারা যাচ্ছিল। সেদিন যদি আমাদের সাথে থাকা এক বিয়ন্ডারের কাছে সানচাম না থাকত তবে হয়তো আজ তোমরা আমাকে এখানে দেখতে পেতে না। ভাইকাউন্ট গ্ল্যান্ট শিউরে উঠে জানালার বাইরে তাকাল। ঠিক সেই মুহূর্তে একটা শুকনো গাছের ডাল হিমেল বাতাসে জানালার কাঁচে ধাক্কা খেয়ে হালকা শব্দ করল। গ্ল্যান্ট প্রায় চিৎকার করে উঠছিল। সে ভয় কুঁকড়ে দুই বিয়ন্ডার ফোর্স আর শিওর একদম কাছাকাছি চলে গেল। অড্রে তার হাসি চেপে রেখে একপাশ থেকে শান্তভাবে এই দৃশ্য দেখছিল। সে মনে মনে ভাবল, আমি মিস্টার ফুলের সাথে দেখা করেছি, যিনি প্রায় একজন ঈশ্বরের সমান। আমি ঈশ্বর পরিত্যক্ত দেশ সিটি অফ সিলভার সম্পর্কে জানি। আমি অন্ধকার গভীরতার সব ধরনের ভয়াবহ দানবদের কথা শুনেছি। আমি কেন প্রেতাত্মা বা ছায়াকে ভয় পাব? তবে আমি সত্যি বলতে এখনও কোনো ভূতের দেখা পাইনি। ছি, অড্রে, তুমি এসব কি ভাবছ? এই ধরনের কিছুর সামনে না পড়াই ভালো। যতক্ষণ না আমি এমন ক্ষমতার একজন সাইকিয়াট্রিস্ট হতে পারছি যে অন্য প্রাণীদের প্রভাবিত করতে পারে, অথবা এমন কোনো জাদুর জিনিস পাচ্ছি যা দিয়ে ভূত বা দানবদের আটকে রাখা যায়। ভয়ে তারা চারজনই নিজেদের হাঁটার গতি বাড়িয়ে দিল আর দ্রুত আজকের গ্যাদারিংয়ের জায়গায় পৌঁছে গেল। ভেতরে ঢোকার আগে ফোর্স সুযোগ বুঝে একটু ঝুঁকে শিও দেরেচার কানে কানে ফিসফিস করে বলল, একটু আগে তুমি আমার সাথে বেশ ভালো তাল মিলিয়েছ। এত তাড়াতাড়ি এমন একটা গল্প বানিয়ে ফেললে যে অন্যকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভাইকাউন্ট গ্ল্যান্টের মাস্কের বাইরের অংশটুকু দেখো, ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে লোকটা। শিও তার দিকে ফিরে ফ্যালফ্যাল করে তাকিয়ে উত্তর দিল, আমি কোনো গল্প বানাইনি। ব্যাকল্যান্ডে আসার আগে আমার সাথে সত্যি এমনটা ঘটেছিল। ফোর্স এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি বলছ? আমি কেন মিথ্যে বলবো? শিওর মাস্কে ঢাকা মুখটা দেখে তার বিভ্রান্তি বোঝা যাচ্ছিল। ফোর্স মাথা ঘুরিয়ে 2 কদম এগিয়ে যেতেই হঠাৎ শিউরে উঠল। সেই মুহূর্তে গ্ল্যান্ট আর এক মুহূর্ত সেই ভুতুড়ে বারান্দায় থাকতে চাইছিল না। সে হাত বাড়িয়ে গ্যাদারিংয়ের ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। সিমেন্টের মেঝে আর অ্যান্টিসেপটিকের কড়া গন্ধ তার নাকে আসতেই সে ভ্রু কুঁচকে ফেলল। এর পরপরই সে মাঝখানে একটা বড় চৌবাচ্চা দেখতে পেল। সেটা একটা পরিষ্কার হলুদ তরল দিয়ে পূর্ণ ছিল আর তার ভেতর কিছু অবয়ব ভাসছিল। সেই অবয়বগুলোর মধ্যে কিছু ছিল পুরোপুরি নগ্ন। কারো শরীর বেশ অক্ষত ছিল, আবার কারো শরীরের অর্ধেক চামড়া তুলে নেওয়া হয়েছিল। সেগুলোকে দেখতে অনেকটা শুকিয়ে যাওয়া গরুর মাংসের মতো বাদামি রঙের লাগছিল। সেগুলো আসলে মানুষের মৃতদেহ। আহ! ঘরের ভেতর এক পুরুষের তীক্ষ্ণ আর্তনাদ প্রতিধ্বনিত হল। সাথে সাথে সবার নজর গ্ল্যান্টের ওপর গিয়ে পড়ল। চৌবাচ্চার চারপাশে ঘিরে থাকা সাদা কোট পরা মানুষগুলো সবাই তার দিকে তাকাল।
তারাও সার্জিক্যাল ক্যাপ আর বড় মাস্ক পরেছিল, শুধু তাদের চোখ আর শরীরের সামান্য চামড়া দেখা যাচ্ছিল। গ্ল্যান্টের শরীর একটু টলমলে হয়ে গেল। সে ঘুরে দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু যখন সে দেখল অড্রে, ফোর্স আর শিও তাকে পাশ কাটিয়ে এমনভাবে ভেতরে ঢুকে গেল যেন কিছুই হয়নি, তখন সে বুঝল তারা এমন ভান করছে যেন তারা তার পরিচিত কেউ নয়। গ্ল্যান্ট একটা লম্বা শ্বাস নিতেই তার প্রায় বমি চলে আসল। সে বাইরের দিকে তাকিয়ে দেখল বারান্দাটা অন্ধকার আর ছায়ায় ঘেরা, সেখানে একটা জীবন্ত প্রাণীও নেই। আবারও শিউরে উঠে গ্ল্যান্ট দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অড্রে আর বাকিদের সাথে যোগ দিল। সে চৌবাচ্চা থেকে যতদূর সম্ভব দূরে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। কয়েক মিনিট পর সাদা কোট পরা এক ব্যক্তি লাইন থেকে বেরিয়ে আসল। সে একটা লম্বা কাঠের লাঠির আগায় থাকা হুক দিয়ে একটা মৃতদেহ টেনে পাশে নিয়ে আসল। তারপর সে সরাসরি মৃতদেহটাকে টেনে সিমেন্টের মেঝের ওপর রাখল। সে প্রায় 3 সেকেন্ডের মতো থামল। এরপর একটা স্ক্যালপেল বের করে মৃতদেহের তলপেট চিরে ফেলল। কাটা অংশটা যত গভীর হচ্ছিল, ভেতর থেকে হঠাৎ একটা ঠান্ডা আর কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, গ্যাদারিং শুরু করা হোক। গ্ল্যান্ট হাত দিয়ে নিজের মাস্কটা চেপে ধরল। তার গলাটা কয়েকবার নড়ল, সে কোনোমতে বমি আটকে রাখল। গ্যাদারিংয়ের মাঝপথে নানা ধরনের লেনদেন চলছিল, কিছু সফল হচ্ছিল, আবার কিছু ব্যর্থ। অড্রে, যে এতক্ষণ শান্তভাবে সবকিছু লক্ষ্য করছিল, অবশেষে মুখ খুলল। সে বলল, আমি স্পেকটেটর পশন ফর্মুলা চাই। তার কথা শেষ হওয়ার আগেই সে অনুভব করল কয়েকটা নজর তার ওপর দিয়ে ঘুরে গেল, তবে সেগুলো দ্রুত সরে গেল আর বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েক সেকেন্ড নীরবতার পর সেই লেনদেনটি বাতিল হয়ে গেল। বিকেল 4টা বেজে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। কেন কিছুই পাওয়া গেল না, ভাইকাউন্ট গ্ল্যান্ট তার আভিজাত্য বজায় রাখতে পারল না। সে ঘোড়ার গাড়ির কাঠের দেয়ালে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ন্ডার গ্যাদারিং তার মনে এক গভীর ছাপ ফেলেছে। তার মনে হচ্ছিল সে যেন অনেক বড় একটা ঝুঁকি নিয়েছে। কিন্তু এত কিছুর পরেও সে একটা পূর্ণবয়স্ক ফ্লাইং ইউনিকর্নের শিং আর রয়্যাল জেলিফিশের বিষাক্ত ক্রিস্টাল কিনতে পারল না। ফোর্স গোপনে তার ঠোঁট কামড়ে ধরে বলল, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদিও ব্যাকল্যান্ড হল জাদুর উপকরণ পাওয়ার সবচেয়ে সহজ জায়গা, কিন্তু তুমি যদি সব গ্যাদারিংয়ে অংশ নিতে না পারো, তবে এমন পরিস্থিতি হবেই যখন তুমি যা খুঁজছ তা অনেক দিন ধরে পাবে না। এর জন্য হয় ভাগ্য লাগে, না হয় ধৈর্য। মিস্টার ভাইকাউন্ট, মিস অড্রের স্পেকটেটর পশনের কথা ভাবুন। সে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো সূত্রই পায়নি। সিও একপাশে বসে তিক্ত মনে ভাবছিল, কখনো কখনো উপকরণ সামনে পাওয়া যায়, কিন্তু সেটা কেনার মতো টাকা থাকে না। অড্রে গ্ল্যান্টকে সান্ত্বনা দিয়ে বলল, আমি ফিরে গিয়ে আমার পরিবারের ভল্টটা একবার খুঁজে দেখব, হয়তো সেখানে আপনার দরকারি কিছু থাকতে পারে। সে আজ সাথে করে রেইনবো স্যালাম্যান্ডারের পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে এসেছিল, কিন্তু সে ফার্জম্যান র্যাবিটের স্পাইনাল ফ্লুইড খুঁজে পায়নি। তাই সে তার উপকরণটি ৩২০ পাউন্ড নগদের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। সুশির উন্নতির জন্য প্রস্তুতির অংশ হিসেবে সে এই টাকাটা হাতে রাখল। গ্ল্যান্ট মাথা নাড়াল। সে যেই মাত্র কিছু বলতে যাবে, দেখল শিও সোজা হয়ে বসেছে। শিও ভ্রু কুঁচকে বলল, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। আমি তোমার 6th সেন্সের ওপর ভরসা করি। এখন আমাদের কি করা উচিত? ফোর্স চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করল। অনুসরণ করছে? আমাদের কেন অনুসরণ করবে? আমরা শুধু একটা বিয়ান্ডার আইটেম বিক্রি করেছি আর কয়েকশো পাউন্ড নগদ পেয়েছি। কেউ যদি ডাকাতি করতে চায়, তবে আমাদের তো তালিকার শীর্ষে থাকার কথা নয়। যদিও গ্ল্যান্ট একদম নতুনের মতো আচরণ করছিল, কিন্তু আমরা তো তেমনটা করিনি। তাছাড়া গ্যাদারিংয়ের আয়োজক সদস্যদের নিরাপত্তার জন্য অনেক কিছু করেছিল, যাতে কেউ কাউকে অনুসরণ করতে না পারে। যদি না যে লোকটা ট্র্যাকার পাঠিয়েছে সে নিজেই ওই আয়োজক হয়। গতবার সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। এই দুইবারের মধ্যে পার্থক্যটা কোথায়? অড্রের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসল। হয়তো আমার স্পেকটেটর ফর্মুলা কেনার অনুরোধটাই সাইকোলজি অ্যালকেমিস্টসদের নজর কেড়েছে। তারা হুটহাট কারো কাছে স্পেকটেটর ফর্মুলা বিক্রি করবে না। এর স্বাভাবিক পরিণতি হল কাউকে নিজেদের সংগঠনে নিয়োগ দেওয়া। আর নিয়োগ দেওয়াটা কোনো সহজ কাজ নয়। তাদের খেয়াল রাখতে হয় যে লোকটা অফিসিয়াল বিয়ন্ডারদের চর কিনা, অথবা অন্য কোনো গোপন দলের গুপ্তচর কিনা। তারা যদি লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ না করে আর তদন্ত না চালায়, তবে তাদের সংগঠন খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। কয়েক সেকেন্ড চিন্তা করে অড্রে ফোর্স আর বাকিদের বলল, আক্রান্ত হওয়ার জন্য তৈরি থাকো। এমন ভান করো যেন তোমরা ট্র্যাকারকে লক্ষ্যই করনি। যদি আমরা সফলভাবে এমপ্রেস বড়তে ফিরে যেতে পারি, তবে গ্ল্যান্ট আর আমার পরিচয় জানাজানি হওয়ার চিন্তা করো না। তোমাদের দুজনকে গোপনে চলে যেতে হবে। সে তার সবুজ চোখ জোড়া দিয়ে গ্ল্যান্টের দিকে তাকিয়ে হাসি মুখে যোগ করল, অনেকেই জানে যে আমরা রহস্যবিদ্যার ভক্ত, তাই আমাদের মতো মানুষের জন্য কোনো বিয়ন্ডার গ্যাদারিংয়ে অংশ নেওয়ার সুযোগ পাওয়া খুব স্বাভাবিক। এমনকি ট্র্যাকার যদি কোনো অফিসিয়াল বিয়ন্ডারও হয়, তারা কিছু সন্দেহ করবে না। আমরা সাধারণ মানুষ, তাই বড়জোর তারা অন্য কোনো উপায় আমাদের সতর্ক করে দেবে। কিন্তু আমি তো ইতিমধ্যেই সিকোয়েন্স 8-এ আছি। উফ,
সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে একটু ঝুঁকি নিতেই হবে। সম্ভবত অফিসিয়াল বিয়ন্ডাররা শুধু একটা ফর্মুলা খোঁজার অপরাধে আমাকে লক্ষ্য বানাবে না। তাদের পক্ষে গ্যাদারিং আয়োজককে এড়িয়ে আমাদের ট্র্যাক করা সহজ হওয়ার কথা নয়। আমি নিজের বিচারের ওপর আস্থা রাখতে চাই। অড্রে নিজেকে সাহস দিল। ঠিক আছে, ভাইকাউন্ট গ্ল্যান্ট বিড়বিড় করে রাজি হল। ঘোড়ার গাড়িটা আগের মতোই চলতে থাকল, কয়েকবার গোল গোল ঘুরল। সবশেষে অড্রে আর বাকিরা পরিকল্পনা অনুযায়ী অন্য একটা গাড়িতে চড়ে বসল। এই পুরো প্রক্রিয়ার সময় ট্র্যাকার কখনো আক্রমণ করল না। যখন তারা এমপ্রেস বড়তে ভাইকাউন্ট গ্ল্যান্টের প্রাসাদের পেছনের দরজায় পৌঁছাল, দুই অভিজাত ব্যক্তি তাদের স্বাভাবিক উপায়ে ভেতরে চলে গেল, আর ফোর্স এবং শিও প্রত্যেকে নিজ নিজ দক্ষতায় সেখান থেকে প্রস্থান করল। প্রায় 10 মিনিট পর অড্রে তার বড় সোনালি রিট্রিভার কুকুর সুসি আর তার পরিচারিকাদের নিয়ে সদর দরজা দিয়ে প্রকাশ্যেই নিজের গাড়িতে করে বেরিয়ে গেল। গাড়ির চাকার শব্দ শুনতে শুনতে সে নিশ্চিত হতে পারছিল না যে কেউ এখনও তাকে অনুসরণ করছে কিনা। সে শুধু নিজের ভাবনাগুলোকে ডানা মেলতে দিল। এটা পরিষ্কার যে আর্ল হলের মেয়ে কোনো বিয়ান্ডার দলের গুপ্তচর নয়। তার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। রহস্যবিদ্যার প্রতি তার ভালোবাসা সবার জানা। তার মর্যাদা আর পরিচয় অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সাহায্য করতে পারবে। হয়তো 2 দিনের মধ্যেই সাইকোলজি অ্যালকেমিস্টসের কোনো সদস্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। অড্রে কিছুটা প্রত্যাশা আর কিছুটা উত্তেজনা নিয়ে ভাবল। যদিও ক্লাইন মোরেত্তি বলেছিল সে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে 2 দিন কোয়েলা ক্লাবে এমনভাবে কাটিয়েছে যেন কিছুই হয়নি। এমনকি সে ঘোড়সওয়ারি শিক্ষক তালিম আর অন্যদের সাথে তাস খেলে কয়েক শলি জিতেও নিয়েছে। ঘুমানোর আগে সে লয় আর জার্গেনের বাড়ির সামনে গিয়ে দেখে আসতে ভুলল না যে সেখানে আলো জ্বলছে কিনা। সে বিড়ালটিকে খাবারও দিয়ে আসল। শুক্রবার রাত 8টার সময় সে তার লোহার মাস্কটা মুখে লাগাল। কালো রঙের হুডওয়ালা আলখাল্লা পরে সে বৃদ্ধ মিস্টার আই অফ উইজডমের বসার ঘরে প্রবেশ করল।